আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব রসায়নের প্রথম অধ্যায়। তো এই অধ্যায়টা অত বেশি ইম্পর্টেন্ট না, তারপরেও আমরা যেহেতু সকল অধ্যায় পড়ব, তো আমরা এই জন্য প্রথম থেকেই শুরু করবো ইনশাল্লাহ। তো প্রথম অধ্যায়ের নাম হলো রসায়নের ধারণা। হ্যাঁ, রসায়নের ধারণা প্রথম অধ্যায়। এখানে খুব একটা ইম্পর্টেন্ট কোনো কিছু নাই, বাট যেগুলো আছে এগুলো আমরা গল্পের মাধ্যমে ইনশাল্লাহ শেষ করে ফেলবো। তো এখানে প্রথম টপিক যেটা, সেটা হলো যে রসায়নের পরিচিতি। রসায়নের পরিচিতি, আচ্ছা, রসায়নের পরিচিতি বোঝার আগে তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, একটা মানে প্রশ্ন উত্তরের থেকে আমরা আসলে বোঝার চেষ্টা করবো রসায়ন জিনিসটা কি। হ্যাঁ, তো দেখো, তোমরা যখন কাঁচা আম খাও, হ্যাঁ, কাঁচা আমটা কি লাগে বলো তো? টক, তাই না? ওকে, কাঁচা আম টক লাগে, কিন্তু ওই আমটাই যখন পেকে যায় তখন কি লাগে? ওই আমটা খাইতে বলো, মিষ্টি লাগে। এটা কেন লাগে? কি ধারণা? তোমরা একটু চিন্তা করো। প্রশ্ন করলে তবেই না উত্তর আসবো বিষয়টাতে, তাই না? তাহলে কাঁচা আম খাইতে টক লাগে কিন্তু পাকা আমে মিষ্টি লাগে, এটা কেন? তোমাদের কি মনে হয়? বাইরে থেকে কেউ কি আমের ভিতর চিনি ঢুকাই দিয়ে গেছে এমন কিছু? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চলো। ওকে, কাঁচা আম টক লাগে, আম পাকার পর মিষ্টি লাগে, তাই না? এই প্রশ্নটার উত্তর যখন তুমি খুঁজতে যাবা তখন একটা নতুন বিজ্ঞানের সাথে তোমার পরিচয় হবে, আর সেই বিজ্ঞানটাই হলো রসায়ন। ওকে, চলো, প্রশ্নটা যখন করছি প্রশ্নটার উত্তরও বলে দিই। হ্যাঁ, দেখো, কাঁচা আমে কি হয়? কাঁচা আমে অ্যাসিড থাকে, জৈব অ্যাসিড, সাকসেনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, এই ধরনের অ্যাসিডগুলো থাকে। আর অ্যাসিড কি স্বাদযুক্ত? অ্যাসিড হলো টক স্বাদযুক্ত, তাই না? জৈব অ্যাসিডগুলো কি স্বাদযুক্ত? টক স্বাদযুক্ত না? ওকে, অ্যাসিডগুলা টক স্বাদযুক্ত। এখন এই আম যখন পাকে, বুঝো, কাঁচাতে অ্যাসিড ছিল এই জন্য টক লাগতেছিল, পাকার পরে এটা মিষ্টি হয়ে গেছে। কেন? কিছু তো পরিবর্তন ঘটছে না? কি পরিবর্তন ঘটছে? এই পরিবর্তনটাই নিয়ে যে বিষয়টা আলোচনা করে ওটাই হলো রসায়ন। দেখো, পরিবর্তন কি ঘটছে এটা আমি তোমাদের বলে দেই। যখন আমটা কাঁচা থাকে তখন সেখানে জৈব অ্যাসিড থাকে। আমটা পাকার সময় কি ঘটে বলো তো? তোমরা ক্লাস 8-এ একটা অধ্যায় পড়ছিলা, সমন্বয় নামের অধ্যায়। ওখানে একটা ফাইটো হরমোন নামের একটা টপিক ছিল, মনে আছে কি? যেগুলা উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোন, ওইগুলাকে কি বলা হয়? ফাইটো হরমোন বলা হয়। ওই হরমোনগুলোর মধ্যে একটা হরমোন ছিল ইথিলিন। বলো তো, ইথিলিনের মেন কাজটা কি ছিল? ইথিলিনের মেন কাজ ছিল ফল পাকাতে সাহায্য করা। তো যখন আম পাকার সময় হয় তখন উদ্ভিদের দেহে ইথিলিন হরমোন নিঃসরিত হয়। হ্যাঁ, এখন এই হরমোনটা কি করে? এই হরমোনটা তোমার হইলো যে কিছু এনজাইমকে সক্রিয় করে দেয়। আর এনজাইমের কাজ কি? এনজাইমের কাজ ভাঙ্গা, আবার জোড়া লাগানো, এইসবই তো, তাই না? হ্যাঁ, এনজাইমের কাজ কি? ভাঙ্গা, জোড়া লাগানো, এইসবই না? যেমন লাইগেস এনজাইম ডিএনএকে জোড়া লাগায়, আবার রেস্ট্রিকশন এনজাইম ডিএনএ কাটতে সাহায্য করে, আবার বিভিন্ন তোমার হলো টিপসিন এনজাইম তোমার আমিষ জাতীয় পদার্থকে ভাঙতে সাহায্য করে, এসবই তো। তো এনজাইমের কাজ হলো ভাঙ্গা। তো এনজাইম কি করে? এই আমের ভিতরে যে টার্স আছে, আবার হইলো যে তোমার এই যে অ্যাসিডগুলো আছে, এইগুলাকে ভেঙে ফেলে, বুঝছো কি? টার্সকে ভেঙে তোমার গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি করে। ফ্রুক্টোজের স্বাদ কি? মিষ্টি। ওকে, হ্যাঁ। আর অ্যাসিডকে ভেঙে অ্যাসিডকে ভেঙে ফেলে অ্যাসিডের টক স্বাদযুক্ত যে অংশটা, ওটা কমে যায়। তাহলে বুঝো যে কাঁচাতে আমে কি ছিল? ম্যালিক অ্যাসিড, স্যাক্সেনিক অ্যাসিড। এই অ্যাসিডগুলোর কারণে কাঁচা আম টক লাগতো। আবার জাস্ট সময়ের সাথে কি পাকার পরে সেখানে ওই অ্যাসিডগুলা তো কমে গেল, প্লাস আমের যে টার্চ ওটা ভেঙে তোমার কি তৈরি হয়ে গেল? গ্লুকোজ আর ফ্রুক্টোজ, যেটা খাইতে মিষ্টি লাগে। হ্যাঁ, এই জন্যই তো কাঁচা আম টক আর পাকা আম মিষ্টি। এই যে এই বিষয়গুলা যেই বিজ্ঞানে আলোচনা করা হয় সেটাই কি বলতো? রসায়ন। তো এখান থেকে আমরা বইয়ের রসায়নের সংজ্ঞা যেটা আছে সেটা পড়ে নিব। দেখো, বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, প্রথম কথা হলো গঠন নিয়ে আলোচনা করা হবে। বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, তারপরে পদার্থের ধর্ম, মানে ওই পদার্থ ক্যারেক্টারিস্টিক্স বা ওই পদার্থের প্রপার্টিস বা ওই পদার্থ কোন ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। পদার্থের পারস্পরিক রূপান্তর, এই যে পারস্পরিক রূপান্তর, মাত্রই আমরা যে টার্চ থেকে গ্লুকোজ ফ্রুক্টোজ তৈরি হইলো বললাম তো মাত্রই না? এইগুলাই কি পদার্থের পারস্পরিক রূপান্তর ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাকে কি বলা হয়? রসায়ন বলা হয়। দেখতে পাচ্ছেন সব? ওকে, তাহলে এখানে রসায়নের জিনিসটা এটা ছিল। ওকে, তো রসায়নের তে আমরা মূলত পড়বো হলো পরমাণু নিয়ে, পরমাণু থেকে অণু কীভাবে তৈরি হয়, আর পরমাণুর যত কিছু আছে সব কিছু নিয়ে আমরা এই রসায়নে পড়বো। ওকে, তো এই পরমাণু জিনিসটা আসলো কীভাবে বলো তো? খ্রিস্টপূর্ব 380, হ্যাঁ, খ্রিস্টপূর্ব 380-তে তোমার হলো যে তখন হলো ডেমোক্রিটাস। হ্যাঁ, ডেমোক্রিটাস প্রথম বলছিল যে পদার্থকে ভাঙতে 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 এমন একটা অবস্থায় পৌঁছা যাবে, মানে এমন একটা অবস্থায় পৌঁছাইবে যে অবস্থাতে ওই পদার্থকে আর ভাঙা যাবে না।
অবিভাজ্য থাকবে তখন, হ্যাঁ। আর ওই অবস্থাটাকে বলতেছে পরমাণু বা অ্যাটম বা অবিভাজ্য, অ্যাটম অর্থ অবিভাজ্য, তাই না? ওকে, এটা কে বলছিল? ডেমোক্রিটাস। বাট টুইস্টটা এটা হলো যে ওই সময়ের মানে ডেমোক্রিটাসের সমসাময়িক আরেকজন দার্শনিক ছিল, আর তার জনপ্রিয়তা অনেক বেশি ছিল, সে ছিল অ্যারিস্টটল। বাট অ্যারিস্টটল বিশ্বাস করতো এসব পরমাণু টরমাণু কিচ্ছু ছিল না। অ্যারিস্টটল কি বিশ্বাস করতো? অ্যারিস্টটল বিশ্বাস করতো সকল পদার্থই তোমার হলো যে মাটি, পানি, আগুন, বাতাস, এসব এই চারটা উপাদান দিয়ে তৈরি। ওকে, অ্যারিস্টটলের ধারণা এটা ছিল। এখন অ্যারিস্টটলের জনপ্রিয়তা যেহেতু বেশি ছিল, যার ফলে সবাই কি করছে? অ্যারিস্টটলের মতবাদটাকে মেনে নিছে, হ্যাঁ। এখন অ্যারিস্টটলের মতবাদ মেনে নেওয়াতে কি হয়েছে? অ্যারিস্টটলের মতবাদ মেনে নেওয়াতে এই যে পরমাণুর যে আসল ধারণা, যেটা ডেমোক্রিটাস দিয়েছিল আর কি, যদিও উনি বলছিল ভাঙা যায় না, পরে ভাঙা যায়, বাট ওই পর্যন্ত তো ঠিক ছিল, তাই না? পরমাণুর ধারণা পর্যন্ত। তো ওই জিনিসটা প্রায় 2000 বছর পিছিয়ে গেছে। ওকে, 2000 বছর পরে যখন তোমার হইলো যে জন ডাল্টন এসে প্রমাণ করলো যে না, তোমার হলো ডেমোক্রিটাসের ধারণা ঠিক ছিল, অ্যারিস্টটল ভুল ছিল, তখন জ্ঞান সবাই গ্রহণযোগ্য হইলো যে পরমাণুর ধারণাটা তখন মানে প্রতিষ্ঠিত হইলো আর কি। এই তো, এরপরে এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে যে তোমার হলো খ্রিস্টপূর্ব মানে প্রথম সংকর ধাতু যেটা, হ্যাঁ, প্রথম সংকর ধাতু যেটাকে আমরা ব্রোঞ্জ, অনেক সময় দেখো না যে খেলায় তোমার মেডেল দেয়, গোল্ড মেডেল, ব্রোঞ্জ মেডেল, হ্যাঁ, ওই ব্রোঞ্জটা কীভাবে তৈরি হয়েছিল? প্রথম সংকর ধাতু ছিল ব্রোঞ্জ, হ্যাঁ। এখান থেকে তোমার এমসিকিউর জন্য আসে যেটা, সেটা হলো যে খ্রিস্টপূর্ব 3500, হ্যাঁ 3500, এমনি 3500 খ্রিস্টপূর্ব, এখানে তোমার ব্রোঞ্জটা তৈরি করা হয়েছিল। ব্রোঞ্জ হলো এক ধরনের সংকর ধাতু। সংকর ধাতু হলো যে এক বা একাধিক, একাধিক না, আচ্ছা হ্যাঁ, একাধিক, দুই বা ততোধিক, হ্যাঁ, দুই বা ততোধিক ধাতু মিশ্রিত করে যে ধাতুটা তৈরি করা হয় সেই ধাতুকে বলা হয় সংকর ধাতু, হ্যাঁ, দুই বা ততোধিক। ওকে, তাহলে পরে এখানে তোমার যে প্রথম যে সংকর ধাতু সেটা হলো ব্রোঞ্জ। ব্রোঞ্জ, আর এটা তৈরি করা হয় হলো তোমার টিন প্লাস তামা। ওকে, এটা এমসিকিউর জন্য। ওকে, এটা এমসিকিউর জন্য, হ্যাঁ, টিন প্লাস তামা, ব্রোঞ্জ খ্রিস্টপূর্ব 3500, আর তৈরি করা হয় টিন প্লাস তামা। এই টিনকে গলায় তামাকে গলায় মিশানোর পরে যেই তামা, তো তখন তো মানুষ মানে তামা ছিল, হ্যাঁ, তামা তো অনেক নরম ধাতু, তো তখন মানুষ শিকার করতো, আরও অনেক মানে কাজে ইউজ করতো বিভিন্ন ধাতু, তো তখন তো প্রয়োজন ছিল শক্ত ধাতুর। তো শক্ত ধাতু তৈরি করার জন্য যে তামাকে তোমার টিনের সাথে গলায় মিশে যেটা তৈরি করছে সেটা হলো ব্রোঞ্জ। এই ব্রোঞ্জ ইউজ করে তখন মানুষ কী করতো বলো তো? শিকার করতো আর অনেক কিছু করতো। তো এখন আমরা মানে 1.1 টপিক থেকে যে আমরা প্রথমে হইলো যে একটা টপিক নিয়ে প্রথমে পুরোপুরি আলোচনা করব, কনসেপ্ট বোঝার চেষ্টা করব, তারপরে ওই টপিকের তোমার হলো ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলা বা ওই টপিক থেকে বোর্ডে আইসে এমন প্রশ্ন যেগুলো, সেগুলো আমি তোমাদেরকে এখানে সলভ করে দেবো। এমসিকিউ বলো, ক নাম্বারের জন্য বলো, খ নাম্বার বলো, সৃজনশীল বলো। এখান থেকে সৃজনশীল মানে সচরাচর আসে না, বাট যেটুকু আসে আর কি, ক নাম্বার, খ নাম্বার এর এমসিকিউর জন্য। তুমি যদি এই ক্লাস পুরা করে থাকো তাহলে পরে মনে করো যে তোমার এই অধ্যায় থেকে আর কোনো কিছু মানে বাকি থাকবে না ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, এরপর যে টপিকটা পড়বো আমরা সেটা হলো যে রসায়নের উৎপত্তি। রসায়নের উৎপত্তি, আচ্ছা, রসায়নের উৎপত্তি পড়ার আগে একটা প্রশ্ন শোনো। আচ্ছা, তোমরা কি কেউ হ্যারি পটার ওয়েব সিরিজ দেখছো বা হ্যারি পটার বই পড়ছো? হ্যাঁ, ওখানে দেখো না কিছু সস্তা জাদুকর তোমার কি করে বলো তো? সস্তা জাদুকর কোনো কিছুটা ছুঁয়ে দিলে ওটা সোনা হয়ে যায় বা রূপা হয়ে যায়, আবার এমন কিছু অমৃত বা এমন কিছু তরল তৈরি করার চেষ্টা করে যেটা খাওয়ার পর মানুষ কী হয়ে যাবে? অমর হয়ে যাবে, এমন কিছু করে তো না? হ্যাঁ, হ্যাঁ। তো তোমরা কি জানো আসলে প্রাচীনকালে মানুষ আসলে এমনটা চেষ্টা করতো যে এমন একটা তরল তৈরি করা যেটা খাওয়ার পর অমর হয়ে যাবে সে? হ্যাঁ, এমন আসলেই তৈরি করার চেষ্টা করতো। আর রসায়নের মজা তো এটাই যে আসলে যে এমন কিছু তৈরি করা যেটা খাওয়ার পর তোমার সকল অসুখ ভালো হয়ে যাবে, এমন কিছু, হ্যাঁ। তো ওখান থেকেই রসায়নের আসলে উৎপত্তিটা আসে, হ্যাঁ, যে যখন প্রাচীনকালের মানুষগুলা কি করলো, দেখলো যে সোনা রূপা এইসব জিনিসগুলা কি বহুমূল্যবান ধাতু, তো তারা চেষ্টা করলো যে তামা বা টিন এমন কিছু ধাতুগুলাকে তোমার গলায় একসাথে মিশিয়ে যদি কোনোভাবে সেটা সোনাতে রূপান্তর করা যায় আর কি, হ্যাঁ, মানে ওই হ্যারি পটারের জাদুঘরের মতন। তো সেখান থেকে রসায়নের প্রথম চর্চা হয় তোমার হলো মধ্যযুগে, হ্যাঁ, মধ্যযুগে আরবের মুসলিমরা প্রথমে এই সোনা তৈরির চেষ্টা করে, বিভিন্ন কম মূল্যবান ধাতুগুলাকে কোনোভাবে তাপ দিয়ে গলায় বা কোনো কিছু কইরা পরিবর্তন কইরা যদি কোনোভাবে সেটাকে সোনাতে রূপান্তর করা যায় আর কি, এই চেষ্টাটাই হয় মধ্যযুগে আরবের মুসলিমরা করে। আর এই সময়ই আসলে রসায়নের মানে তোমার হলো যে
রসায়ন চর্চার প্রথম শুরু হয়। আর ওই সময়ের রসায়ন চর্চা যেটা মধ্যযুগীয় আরবের যে রসায়ন চর্চা যেটা করতো সেটাকে, সেই পদ্ধতিকে কি বলা হতো? আলকেমি। হ্যাঁ, আর যারা এই কাজটা করতো তাদেরকে কি বলা হতো? আলকেমিস্ট। ওকে, আলকেমি আর আলকেমিস্ট জিনিসটা বুঝছো তো? ওকে। আর রসায়নের শব্দের উৎপত্তিটা আইলো কই থেকে? দেখো, আলকেমি শব্দটা আইসে হলো আলকিমিয়া শব্দ থেকে, আরবি শব্দ আলকিমিয়া থেকে। আলকেমি আইসে কোথা থেকে? আরবি শব্দ আলকিমিয়া থেকে। ওকে, আরবি শব্দ আলকিমিয়া থেকে। আর আলকিমি আইসে চিমি শব্দ বা কিমি শব্দ থেকে। হ্যাঁ, আর এই শব্দ থেকে আইসে তোমার হলো কেমিস্ট্রি, এখনকার কেমিস্ট্রির শব্দটা। হ্যাঁ, আর এখানে আরেকটা হলো যে তোমার আরেকটা দণ্ড আছে, যেটা হলো যে মানে রসায়নের জনককে, এই বিষয়টা নিয়ে দ্বন্দ্ব। তো সর্বপ্রথম গবেষণাগারে রসায়ন চর্চা শুরু করে হলো যে তোমার হলো মধ্যযুগীয় আলকেমিস্টকে জাবির ইবনে হায়ান। তো যেহেতু সর্বপ্রথম সে শুরু করছে, তাই তাকে রসায়নের জনক বলা হয়। কিন্তু কথা হলো যে সে ওই অ্যারিস্টটলের ওই তত্ত্বটা, যেটা অ্যারিস্টটল বলছিল যে তোমার মাটি, পানি, বায়ু, আগুন, এই চারটা জিনিস নিয়ে তোমার হলো যে সকল পদার্থ গঠিত, ওই তত্ত্বে বিশ্বাস করতো। তো তার ভিতর তো ভুল ছিল, তাই না? তো পরবর্তীতে অ্যান্টনি ভন ল্যাভয়েসিয়ে তোমার হলো যে মানে রসায়নের গবেষণাটা মানে পরিপূর্ণভাবে শুরু করে আর কি। তো এই জন্য এখানে হলো যে প্রাচীন রসায়নের জনক বলা হয় জাবির ইবনে হায়ানকে, আর আধুনিক রসায়নের জনক বলা হয় অ্যান্টনি ভন ল্যাভয়েসিয়েকে। তাহলে এখান থেকে আমরা অনেক কিছু কিন্তু পড়ে ফেললাম। এখন দেখবো যে আমরা যে 1.1 যে ছিল রসায়নের পরিচিতি বিষয়টা, এই পুরো টপিকটা কিন্তু শেষ করে ফেলছি। এখন দেখবো যে এই টপিক থেকে কী প্রশ্ন তোমার বোর্ডে আইসে, MCQতে বলো, কতে বলো, খতে বলো। হ্যাঁ, এইগুলো দেখো, যে অংশটা আমরা পড়লাম 1.1 টপিক, হ্যাঁ, এখান থেকে বোর্ডে মাত্র ক নম্বরের জন্য আইছিল 3টে, আর MCQতে আইছিল 2টে। বাদ বাকি তোমার খ বলো, গ বলো, এইসবে কিন্তু আসে নাই। হ্যাঁ, এ দেখো ক নম্বরে আইছিল যে আলকেমি কোন ভাষার শব্দ। আলকেমি কোন ভাষার শব্দ ছিল? আরবি ভাষার শব্দ ছিল, আমরা একটু আগেই পড়ছি। আলকেমি কই থেকে? আরবি ভাষার শব্দ ছিল। আর এটা কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছিল? আলকিমিয়া থেকে। আলকিমিয়া আবার কোথায় থেকে? চিমি থেকে। আবার চিমি থেকে কি উৎপন্ন হয়েছে বলো তো? কেমিস্ট্রি শব্দ, তাই না? এই যে এখানে আলকেমি কোন ভাষার শব্দ? এটা আরবি ভাষার হইব, তাই না? এটা আইছিল দিনাজপুর বোর্ড 19, আবার সিলেট বোর্ড 22-এ। হ্যাঁ, আবার দেখো যে আধুনিক রসায়নের জনক কে? আধুনিক রসায়নের জনক কে ছিল? অ্যান্টনি ভন ল্যাভয়েসিয়ে। এটা আইছিল ঢাকা বোর্ড 21-এ, রাজশাহী বোর্ড 20-এ, আবার যশোর বোর্ড 17-তে। হ্যাঁ, আধুনিক রসায়নের জনক কে ছিল? অ্যান্টনি ভন ল্যাভয়েসিয়ে। আর প্রাচীন রসায়নের জনক কে ছিল? জাবির ইবনে হায়ান, তাই না? জাবির ইবনে হায়ান। সর্বপ্রথম গবেষণাগারে রসায়ন চর্চা করেন কে? সর্বপ্রথম গবেষণাগারে রসায়ন চর্চা কে করছিল? জাবির ইবনে হায়ান, তাই না? মুসলিম বিজ্ঞানী জাবির ইবনে হায়ান। তো এটাই ছিল চট্টগ্রাম বোর্ড 19-এ। হ্যাঁ, আর MCQ যে দুটো ছিল, সেই দুটো ছিল যে চিমি শব্দ থেকে কোন শব্দের উৎপত্তি হয়েছে। এটা একটা ছিল, চিমি শব্দ থেকে কোন শব্দের উৎপত্তি হয়েছিল। কেমিস্ট্রি শব্দের উৎপত্তি হয়েছিল। অপশানে ছিল আলকেমি, আলকেমিস্ট্রি, আলকেমিস্ট, এরকম অপশানে ছিল। হ্যাঁ, আর আরেকটা ছিল যে আধুনিক রসায়নের জনককে। এই দুটো MCQতেও ছিল। তো MCQতে আর কতে একই প্রশ্নগুলো রিপিট হয়েছে, যে আমি আর আলাদাভাবে MCQ একটা দেখাইলাম না। হ্যাঁ, বাট এই টাইপেরই প্রশ্ন আসে এখান থেকে। অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে হলো এই একটা টপিক ইম্পর্টেন্ট। হ্যাঁ, অন্যগুলো আছে, এরপরে কিছু টপিক ইম্পর্টেন্ট আছে, বাট এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ এই অধ্যায় থেকে পূর্ণ একটা সৃজনশীল না হইলেও এই অধ্যায় থেকে তোমার অনুধাবনমূলক প্রশ্ন আকারে এই কিছু প্রশ্ন অন্য অধ্যায়ের প্রশ্নের সাথে যুক্ত করে দেয়। হ্যাঁ, আচ্ছা, দেখো, এই অধ্যায়ের খ হিসেবে যে প্রশ্নগুলো দেয়, সেই প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো কাঁচা আম টক, কিন্তু ওই আমটা পাকার পরে মিষ্টি হয় কেন? এটা অনেকগুলো বোর্ডে আইছে, বাট এটা প্রথমে আমি ক্লাস শুরু হওয়ার আগেই এই প্রশ্ন দিয়েই শুরু করছিলাম। তো এই প্রশ্ন আমি আর এখানে বলতাছি না। ওকে, আমরা পড়বো। এখানে আর দুইটা প্রশ্ন আছে, সেটা হলো যে পেটে অ্যাসিডিটি হলে অ্যান্টাসিড খেতে হয় কেন? হ্যাঁ, পেটে অ্যাসিডিটি হলে অ্যান্টাসিড কেন খেতে হয়? এটা দেখো আইসে ঢাকা বোর্ড 23-এ, রাজশাহী 22-এ, কুমিল্লা 23-এ, আবার হলো চট্টগ্রাম 17-তেও অনেকবার আইসে কিন্তু এটা। আবার হলো আরেকটা আইসে মোমবাতির দহন একটি রাসায়নিক পরিবর্তন ব্যাখ্যা করো। হ্যাঁ, এটাও আইসে যশোর 22-এ, বরিশাল 19-এ। হ্যাঁ, তো আমরা পড়বো এখন এইটা। হ্যাঁ, কোনটা বলবো? এইটা, পেটে অ্যাসিডিটি হলে। আচ্ছা, অ্যাসিডিটি হওয়ার অর্থ কি? অ্যাসিডিটি হওয়ার অর্থ হলো যে তোমার পেটের ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বাইরে যাওয়া, তাই না? হাইড্রোক্লোরিক অ্যাসিড কখন তৈরি হয় পেটে? খাবার হজমের জন্য কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন আছে না? হ্যাঁ,
হাইড্রোক্লোরিক অ্যাসিডই তো তোমার হলো পেপসিনোজেনের সাথে, পেপসিনোজেন কি নিষ্ক্রিয় অবস্থায় থাকে, সেটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাহায্যে সেই পেপসিনোজেনটা পেপসিনে পরিণত হয়, তাই না? ওই পেপসিনটা আমিষ পরিপাকে সাহায্য করে পাকস্থলিতে, এটা আমরা পরিপাক চ্যাপ্টারে পড়ে আইছিলাম তো, তাই না? তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড পরিপাকের জন্য কি পাকস্থলীর ভিতরে উৎপন্ন হয়, আর এটার পরিমাণ যখন বেশি হয়ে যাবে ওটাই কি অ্যাসিডিটি। হ্যাঁ, তাহলে অ্যাসিডিটি অর্থাৎ হলো HCl এর পরিমাণ বেড়ে যাওয়া, আর HCl কি বলো, অ্যাসিড একটা। হ্যাঁ, আর অ্যাসিড, আর তুমি যখন অ্যান্টাসিড খাও তখন কি কাহিনী ঘটে? অ্যান্টাসিড খাইলে, এই যে তুমি যখন অ্যান্টাসিড খাইবা, হ্যাঁ, অ্যান্টাসিডে কি থাকে দেখো, অ্যান্টাসিডে থাকে হলো যে ক্ষার জাতীয় পদার্থ। ক্ষার জাতীয় পদার্থ একটা হলো যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে। হ্যাঁ, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আর কি থাকে, আর হলো থাকে তোমার হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা 2। ওকে, তো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার জাতীয় পদার্থ, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষারীয় পদার্থ, আর পেস্টে অ্যাসিডিটির ফলে কি তৈরি হয়েছে, HCl। হ্যাঁ, এখন তুমি যদি HCl তৈরি হওয়ার পর অ্যান্টাসিডটা খাও, কি হবে, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তোমার হলো HCl এর সাথে বিক্রিয়া করবে, তাই না? এখন অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় কি হয় তোমরা জানো তো, এটাকে প্রশমন বিক্রিয়া বলে। অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় লবণ আর পানি তৈরি হয়ে যায়। হ্যাঁ, তার মানে এই ক্ষার জাতীয় পদার্থটাকে এই অ্যাসিডকে কি করবে, প্রশমিত করবে, অর্থাৎ ভ্যানিশ করে ফেলবে। হ্যাঁ, তাহলে অ্যাসিড তৈরি হওয়ার কারণে তোমার পেট ব্যথা করতেছিল বা অ্যাসিডিটি হয়েছিল, এখন যদি সেই অ্যাসিডটা ভ্যানিশ হয়ে যায় তাহলে কি আর তোমার অ্যাসিডিটি থাকলো? হ্যাঁ, বলো, থাকলো না, তাই না? তাহলে মূল কাহিনী কি? মূল কাহিনী হলো যে তোমার অ্যান্টাসিডে ক্ষার জাতীয় পদার্থ থাকে, যেটা যে অ্যাসিডিটির ফলে যে HCl তৈরি হয়েছে ওই HClকে ভ্যানিশ করে ফেলে বা HClকে প্রশমিত করে ফেলে। হ্যাঁ, ফলে তোমার পেট ব্যথার কি উপশম ঘটে। হ্যাঁ, এটাই মেন জিনিসটা, এটাই তো। এই যে এই এটা ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া কি তৈরি করবে, লবণ আর কি তৈরি করবে বলো, পানি তৈরি করবে। হ্যাঁ, এই তো, এটা ছিল এই প্রশ্নটার উত্তর। হ্যাঁ, তোমরা বইয়ে ওই যে বক্সের ভিতর দেখতে পাবা, এটা দেওয়া আছে। আবার বলছে মোমবাতির দহন একটি রাসায়নিক বিক্রিয়া ব্যাখ্যা করো। মোমবাতির দহন একটি রাসায়নিক বিক্রিয়া ব্যাখ্যা করো। দেখো, মোমবাতি দহন, তাই না? মোম কি দিয়ে তৈরি বলো তো? মোম হলো কার্বন আর হাইড্রোজেনের একটা কম্পাউন্ড। মোম কি, কার্বন আর হাইড্রোজেনের একটা কম্পাউন্ড, মানে এটা হলো একটা হাইড্রোকার্বন। কি এটা, হাইড্রোকার্বন। হ্যাঁ, মোম হলো একটা হাইড্রোকার্বন। হ্যাঁ, হাইড্রোকার্বনের দহন মানে কেমিস্ট্রির ভাষায় যখনই দহন বলবে তার অর্থ হলো যে তোমার ওই জিনিসটাকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়াচ্ছে। হ্যাঁ, অক্সিজেনের উপস্থিতিতে পোড়াচ্ছে, তার মানে কি, এই যে মোমবাতির দহন বলছে, তার মানে কি, হাইড্রোকার্বন হলো মোমবাতি, মানে মোম, হাইড্রোকার্বন হলো মোম, আর তার দহন মানে এটাকে অক্সিজেনের সাথে আমি বিক্রিয়া করায় দেবো। হ্যাঁ, এটাই জাস্ট। তাহলে এই যে হাইড্রোকার্বন মানে এখানে কি আছে, সি আবার আছে, এইচও আছে। হ্যাঁ, হাইড্রোকার্বন মানে সেখানে কার্বনও আছে, হাইড্রোজেনও আছে, আর এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কি তৈরি করবে বলো, কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, আর কি তৈরি করবে, পানি তৈরি করবে, জলীয় বাষ্প তৈরি করবে। হ্যাঁ, তো এই দেখো, হাইড্রোকার্বন ছিল, সেটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণ ভিন্নধর্মী দুইটা জিনিস তৈরি করছে। হ্যাঁ, সম্পূর্ণ ভিন্নধর্মী দুইটা জিনিস তৈরি করছে, আর এই জিনিসটা আবার বিক্রিয়া করে ওই পূর্বের অবস্থায় ফিরে আসাও পসিবল না। হ্যাঁ, এই জন্য এটাকে কি বলা হচ্ছে, একটা রাসায়নিক পরিবর্তন। হ্যাঁ, মোমবাতির দহন একটা রাসায়নিক পরিবর্তন। কেন? কারণ মোমবাতি দহনে কি হয়, হাইড্রোকার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণ ভিন্নধর্মী ভিন্ন গঠনের দুইটা কি তৈরি করে, কম্পাউন্ড তৈরি করে। হ্যাঁ, আর এই কম্পাউন্ডগুলো আবার বিক্রিয়া করে পূর্বের অবস্থায় ফিরে আসাও পসিবল না, এই জন্য এটাকে কি বলা হয়, রাসায়নিক পরিবর্তন বলা হয়। হ্যাঁ, তাহলে এই যে এখান থেকে তুমি এই যে একটা, দুইটা, তিনটে, এই তিনটে প্রশ্ন যদি পড়ো তাহলে এই পরের টপিকটাও ইনশাল্লাহ শেষ হয়ে যাব। এনে পরের অংশটা হলো যে রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য বিষয়গুলোর সম্পর্ক। হ্যাঁ, এখান থেকে আমি সম্পর্কটা দেখাতেছি না, আমি জাস্ট এখান থেকে বোর্ডে আসা প্রশ্নগুলো তোমাদেরকে দেখাই দিতেছি। এখান থেকে বোর্ডে আসা প্রশ্নগুলো পড়লেই এখানে যে কনসেপ্টগুলো আছে পুরোটাই শেষ হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, দেখো, তোমাদের এখানে হলো যে রসায়নের সাথে যে বিজ্ঞানের সম্পর্ক, রসায়নের সাথে পদার্থবিজ্ঞানের সম্পর্ক আর গণিতের সম্পর্ক, এখানে দুইটা টপিকে প্রশ্ন আছে। দেখো, একটা হলো যে রসায়নের সাথে যে সালিস্য-বিশ্লেষণের সাথে রসায়নের সম্পর্ক। সালিস্য-বিশ্লেষণ কি, একটা জীববিজ্ঞানের বিষয়, অর্থাৎ এখানে জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্কের কথা বলছে। আবার হলো আরেকটা পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক, এটা আইছে দেখো ঢাকা বোর্ড 23, রাজশাহী বোর্ড 21, আবার হলো সিলেট বোর্ড 19 আইছে। ওকে, তো আমরা প্রথমটা পড়ি হলো যে সালিস্য-বিশ্লেষণের সাথে রসায়নের সম্পর্কটা কি। হ্যাঁ, সালেক্সন কিসের বিষয়? সালেক্সন একটা জীববিজ্ঞানের বিষয়, বাট সালেক্সনটা ঘটে কীভাবে? সালেক্সন একটা বিক্রিয়ার মাধ্যমে ঘটে। জীববিজ্ঞানে আমরা একটা বিক্রিয়া দেখছিলাম, সালেক্সন বিক্রিয়া মনে আছে? যে তোমার হলো যে কিসের উপস্থিতি লাগে বলো তো? সূর্যালোক। হ্যাঁ, সূর্যালোকের উপস্থিতি লাগে, তাই না?
আর ক্লোরোফিলের উপস্থিতি লাগে, ক্লোরোফিল, তাই না? সূর্যালোক আর ক্লোরোফিলের উপস্থিতিতে, সূর্যালোক আর ক্লোরোফিলের উপস্থিতিতে কি কার্বন ডাইঅক্সাইড, তাই না? কার্বন ডাইঅক্সাইড কত অণু যেন, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, আর পানি, তাই না? পানি 12 অণু পানি, 6 অণু কার্বন ডাইঅক্সাইড আর 12 অণু পানি। এইটা বিক্রিয়া করে কি কি তৈরি করে? গ্লুকোজ, 1 অণু গ্লুকোজ, C6H12O6, 1 অণু গ্লুকোজ, তারপরে 6 অণু পানি, 6 অণু পানি, আর 6 অণু কি তৈরি করে? অক্সিজেন তৈরি করে। এই যে এই পুরো প্রসেসটা কি একটা রাসায়নিক বিক্রিয়া, হ্যাঁ। সালেক সংশ্লেষণ হলো জীববিজ্ঞানের বিষয়, আর এই সালেক সংশ্লেষণ ঘটতেছে পুরোটা একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। তো এই জন্য কি সালেক সংশ্লেষণের সাথে রসায়নের সম্পর্ক অনেক গভীর। একটু বললেই শেষ ইনশাল্লাহ, এটা বললেই হয়ে যাবে, হ্যাঁ। তারপর বলছে পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক লিখো। পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক, পদার্থবিজ্ঞানের দুটো বিষয় ছিল, হলো যে একটা বিদ্যুৎ আর শক্তি, এটা কোন বিজ্ঞানের বিষয়? এটা হলো পদার্থবিজ্ঞানের বিষয়। বিদ্যুৎ আর শক্তি কোন বিজ্ঞানের বিষয়? পদার্থবিজ্ঞানের বিষয়। এখন এই বিদ্যুৎটা তৈরি হয় যে ব্যাটারির কনসেপ্ট, একটা তোমরা ব্যাটারির কনসেপ্ট উল্লেখ করতে পারো। ব্যাটারির মাধ্যমে, ব্যাটারিতে কি হয়? ব্যাটারিতে রাসায়নিক বিক্রিয়া ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা হয়। ব্যাটারিতে রাসায়নিক বিক্রিয়া ব্যবহার করে কি তৈরি করা হয়? বিদ্যুৎ তৈরি করা হয়, তাই না? এখানে যে রাসায়নিক বিক্রিয়া ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে, রাসায়নিক বিক্রিয়াটা কি? রসায়নের বিষয়। আর বিদ্যুৎটা, আর বিদ্যুৎ আর শক্তি তো মেনলি ফিজিক্সের বিষয়। তারপরে আরেকটা কনসেপ্ট ইউজ করতে পারো যে তত্ত্বীয় রসায়নের, হ্যাঁ। তত্ত্বীয় রসায়নের ম্যাক্সিমাম জিনিস হলো যে হইলো তোমার ফিজিক্সের সূত্রের উপর বেস করে তৈরি করা। এই দুটা জিনিস, এই দুটো কনসেপ্ট বইলে দিবা, দুটা মার্ক ইনশাল্লাহ পেয়ে যাবে, হ্যাঁ। এটাই তো ফিজিক্স আর কি কেমিস্ট্রির মধ্যে সম্পর্ক। ওকে, তারপরে এখান থেকে এমসিকিউ ছিল কিছু, এমসিকিউ আমি দেখাবো ইনশাল্লাহ।